আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন বুন্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ করে এই অধ্যায়টা তোমাদের নবম শ্রেণীতে হয়ে থাকে। এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় যেখানে আমি আলোচনা করব। আমি ধাপে ধাপে এই অধ্যায় নিয়ে ক্লাসগুলো আমার চ্যানেলে আপলোড করব। তাহলে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা, ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে বাস্তব সংখ্যা জিনিসটা কি, কেন এবার বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব, বাস্তব সংখ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করলে আমাদের কি হবে। হ্যাঁ, তবে এখানে তোমাদের বইতে দ্বিতীয় পৃষ্ঠায় বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস দিয়ে শুরু করা হয়েছে। প্রথমত আছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে দ্বিতীয় পৃষ্ঠার শুরুতেই স্বাভাবিক সংখ্যা, যেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার, ইংরেজিতে যেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার বলতে আমরা বুঝি বেসিক্যালি 1 2 3 4, হ্যাঁ, অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যা। কি বুঝি আমরা? ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেগুলো আমরা বাস্তব জীবনে গণনার কাজে ব্যবহার করি, সেগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। যেমন আমি যদি বলি 1 2 3 4, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি প্রথমেই বলছি তোমাদের বইতে এটা আছে ধনাত্মক এবং অখণ্ড সংখ্যা। ধনাত্মক বলার রিজনটা হচ্ছে এখানে কোনো নেগেটিভ সাইন নেই। নেগেটিভ সাইন না থাকার মানে হচ্ছে এটা কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা এবং অখণ্ড, অখণ্ড বলতে গেলে যদি এই ধরনের সংখ্যা হয় এটাকে খণ্ড সংখ্যা বলা হয়। হ্যাঁ, যদি 1.2 এই জাতীয় সংখ্যা হয় এটাও খণ্ড সংখ্যা এক ধরনের, এটা দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো তাদেরকে যে সকল সংখ্যা প্রথমত ধনাত্মক এবং অখণ্ড সংখ্যা, যেটা 1 দিয়ে শুরু হয়, যেটা আমরা বাস্তব জীবনে গণনার কাজে ব্যবহার করি, এটাকে আমরা বেসিক্যালি স্বাভাবিক সংখ্যা বলবো। আর স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা, ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার মধ্যে আরো 3টা সংখ্যা আছে, যেটা তোমাদের বইতে আছে। প্রথমত হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে যৌগিক সংখ্যা, তারপর হচ্ছে সহমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে বোঝায় বাস্তবত যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। হ্যাঁ, অনেকভাবে বলা যায়, তবে সহজভাবে এটা এভাবে বলা হয় যে যেমন 3 কে 1 দিয়ে ভাগ দেয় এবং 3 দিয়ে ভাগ দেয়, তাহলে আদার্স ধর 2 দিয়ে যায় না, সেজন্য এটা মৌলিক সংখ্যা। যদি আমি বলি 4, তাহলে 4 কে 1 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ দেয়, তাহলে এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। তাহলে আমার কথার মধ্যে এসে গেছে যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যেই সংখ্যাকে 2 বা ততোধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন এই 4, এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা, কারণ 4 কে 1 দিয়ে, 4 দিয়ে এবং 2 দিয়ে, অর্থাৎ 2 এর অধিক সংখ্যা দিয়ে ভাগ যায়। এরকম আরো অনেক সংখ্যা আছে, তোমরা জানো। আর সহমৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে সকল সংখ্যার গসাগু 1, যে সকল সংখ্যার গসাগু 1। মনে করো এমন কিছু সংখ্যা আছে, যেমন যদি আমি বলি 2 আর 3, হ্যাঁ, 2 আর 3 দিয়ে কি ভাগ যায়? 2 দিয়ে কি 3 কে ভাগ যায়, অথবা 3 দিয়ে কি 2 কে ভাগ যায় না, সেজন্য এটা সহমৌলিক সংখ্যা। এখানে গসাগু হচ্ছে এদের গসাগু হচ্ছে কি 1। যদি আমি বলি তোমাদের বলি 5 এবং 26, হ্যাঁ, এইটাও কিন্তু কি পরস্পর, এরা কিন্তু সহমৌলিক সংখ্যা, কারণ 5 দিয়ে তাকে নিঃশেষে বিভাজ্য করা যায় না, ভাগ যায় না। ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসের স্বাভাবিক সংখ্যা। এখন আমি বলবো পূর্ণ সংখ্যা নিয়ে। পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার নাম্বার। হ্যাঁ, তাহলে ইন্টিজার নাম্বার হচ্ছে আসলে আমি পূর্ণ সংখ্যা বলতে বুঝি, অথবা আমরা বুঝি বইতে যেভাবে আছে, আর শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক। প্রথমত শূন্য হবে
তারপরে সব পজিটিভ নাম্বারগুলো হবে এবং নেগেটিভ নাম্বারগুলো হবে, ঠিক আছে। এখানে কিন্তু শূন্য হবে এবং ধনাত্মক গুলো হবে এবং ঋণাত্মক গুলো হবে, তবে এগুলো হচ্ছে অখণ্ড হতে হবে। প্রথমে যেভাবে বলছিলাম স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে অখণ্ড বলতে গেলে আমরা বুঝি যেমন দশমিক ভগ্নাংশ হবে না, হ্যাঁ, তারপর 3/2 এই ধরনের কোনো সংখ্যা হবে না। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর সংখ্যা হবে, বাট ধনাত্মক হবে, ঋণাত্মক হবে এবং শূন্য হবে। সেই জন্য পূর্ণ সংখ্যাকে ইন্টিজার নাম্বার বলা হয়। তাহলে পূর্ণ সংখ্যাকে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। এইগুলো পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এবার হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, হ্যাঁ। তাহলে ভগ্নাংশ সংখ্যা আমরা বলতে বুঝি পূর্ণ মানে তো আমরা জানি সেটা পূর্ণ, নট ডিভাইডেড অর ফ্র্যাকশন, হ্যাঁ, অর ডেসিমাল নাম্বার। তাহলে ভগ্নাংশ এটা সম্পূর্ণ বিপরীত। তাহলে ভগ্নাংশ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশনাল নাম্বার। এটা আমরা কখন একটা সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলবো, হ্যাঁ, আমরা তো জানি, হ্যাঁ। এখানে বলা হচ্ছে তোমাদের বইতে বলা আছে p/q আকারের সংখ্যা। কি আকারের সংখ্যা? p/q আকারের। তাহলে p/q আকারের বলতে গেলে যেমন এই ধরনের আকার, হ্যাঁ। তাহলে এখানে p হচ্ছে যে তোমার লব এবং q হচ্ছে যে হর। তাহলে কোন সংখ্যার মধ্যে অর্থাৎ লব এবং হর থাকলে, অর্থাৎ লব এবং হরের মধ্যে কোন সংখ্যা থাকলে, ধরো এখানে একটা সংখ্যা থাকলো, কোন সংখ্যা এখানে একটা কোন সংখ্যা থাকলো, তখন এটাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো। তবে এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশন নাম্বার 1 হচ্ছে যে q নট ইকুয়াল 0 এন্ড 1, অর্থাৎ হরের মধ্যে, q বলতে গেলে বেসিক্যালি হর বোঝায়, হরের মধ্যে কখনো শূন্য হতে পারবে না। যেমন যদি আমি বলি এরকম হরে শূন্য আছে, তাহলে এটা কি হবে না? ফ্র্যাকশনাল নাম্বার হবে না, ভগ্নাংশ সংখ্যা হবে না। কেন? এখানে আমাদের কন্ডিশন এটাকে কি করতেছে না, সাপোর্ট করতেছে না, 0 আছে, ঠিক আছে, এটা হবে না। তাহলে এটা ভগ্নাংশ হবে না। তাহলে আবার হচ্ছে যে কি 1 হতে পারবে না। ধরো যদি এভাবে লিখি তাহলে হরের মধ্যে 1 হবে না। তাহলে 1 তো এখানে আছে 2/1, তাহলে এটাও কি হবে না, ভগ্নাংশ সংখ্যা হবে না। গেল। তাহলে আমাদের এই কন্ডিশন নাম্বার 1 আমরা পেলাম। তাহলে এই ধরনের যদি এই ধরনের সংখ্যা p/q আকারের হলেও ভগ্নাংশ হবে না, কারণ হচ্ছে এটা q সমান q নট ইকুয়াল 0 এবং q নট ইকুয়াল 1, অর্থাৎ q সমান 1 এবং 0 হতে পারবে না। q বলতে গেলে হর বোঝাচ্ছে। তো এখন হচ্ছে 2 নাম্বার রুলস হচ্ছে যে অবশ্যই pq সহমৌলিক হতে হবে। কি হতে হবে? সহমৌলিক। আদারওয়াইজ এটা কি হবে না, ভগ্নাংশ হবে না। সহমৌলিক বলতে গেলে যদি আমি বলি, ফার্স্ট অফ অল আমি বলছিলাম সহমৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ধরো 4/2, এরা কিন্তু পরস্পর কি নয়, সহমৌলিক নয়। এটা রিজনটা হচ্ছে যে কি এখানে কমন ফ্যাক্টর আছে অবশ্যই, এইটা দিয়ে এটা কি করা যায়, নিঃশেষ বিভাজ্য করা যায়। তাহলে এটা কখনো সহমৌলিক সংখ্যা না, তাহলে এটা কখনো ভগ্নাংশ হতে পারে না, ঠিক আছে। তাহলে এখানে কি হতে হবে, সহমৌলিক হতে গেলে শর্ত হচ্ছে লব এবং হরের মধ্যে যেই পূর্ণ সংখ্যাটা থাকবে তাদেরকে গসাগু 1 হতে হবে। যেমন আমি যদি বলি 2/3, তাহলে এটা অবশ্যই ভগ্নাংশ। কেন? এটা এই 2 নাম্বার সহমৌলিক বলতে 2 প্রাইম নাম্বার সহমৌলিক, হ্যাঁ। তাহলে এইটা অবশ্যই এটাকে সাপোর্ট করে না, কারণ এই দুইটা পরস্পর কি সংখ্যা, সহমৌলিক সংখ্যা। তাহলে সহমৌলিক সংখ্যা হলে অবশ্যই কি হবে, ভগ্নাংশ হবে, আদারওয়াইজ ভগ্নাংশ হবে না। তাহলে ভগ্নাংশ হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে 1 এবং 2। আমি যেভাবে বলি, তাহলে আমরা p/q আকারের সংখ্যাকে তখনই ভগ্নাংশ বলবো যখন কি হচ্ছে এখানে লব এবং q হচ্ছে হর বোঝায়, হ্যাঁ। তো আমরা তখনই ভগ্নাংশ সংখ্যা বলবো যেমন q এর মধ্যে হরের মধ্যে তোমার কি হতে পারবে না, শূন্য হতে পারবে না, 1 হতে পারবে না। গেল একটা রুলস। এন্ড অ্যানাদার রুলস ইজ সহমৌলিক হতে হবে অবশ্যই, কারণ এটা দিয়ে যদি এটা ভাগ করা যায় তাহলে এটা তার ভগ্নাংশ থাকলো না। তাহলে এটাই হচ্ছে ভগ্নাংশের নিয়ম। তো তবে অবশ্যই ঋণাত্মক হতে পারবে, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে এইভাবেই মনে রাখবা। আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃতিগুলো অবশ্যই আমরা চিনি। যদি কোনো ভগ্নাংশের যেমন লব ছোট হর বড় হয়, ঠিক আছে, যেমন দেখো এটাকে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বলা হয়।
লব ছোট হর বড়, হ্যাঁ লব ছোট হর বড়। রিভার্স করলে যেমন এটি এদিকে অর্থাৎ 3/2 হলে তখন এটা কি হয়ে যাবে, অপকৃত ভগ্নাংশ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ লব বড় হর ছোট, অপকৃত ভগ্নাংশ হয়ে যাবে। মিশ্র ভগ্নাংশ আমরা অবশ্যই জানি একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ এটাকে আমরা কি বলি, মিশ্র ভগ্নাংশ বলি। এই গেল ভগ্নাংশ সংখ্যা। এবার হচ্ছে মূলদ সংখ্যা। আমরা বেসিক্যালি মূলদ সংখ্যা বলতে বুঝি যেটাকে বলা হয় রেশনাল নাম্বার, হ্যাঁ ঠিক তদ্রুপ ভগ্নাংশ সংখ্যার মতো যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যদি কোনো পূর্ণ সংখ্যাকে কি সংখ্যাকে, যদি কোনো পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটাকে আমরা কি বলবো, রেশনাল নাম্বার অথবা মূলদ সংখ্যা বলবো। যেমন আমি যদি বলি, এটা কেমন কথা বলে, এই যে 4, এটাকে চাইলে আমি কি p/q আকারে অর্থাৎ লব হর আকারে প্রকাশ করতে পারবো। কিভাবে, আমি যদি 4/1 দিই, কোনো সমস্যা আছে? আশা করি নাই, ঠিক আছে। তাহলে এটা কি p/q ফরম্যাট হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে, রেশনাল নাম্বার, দ্যাট মিন্স মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তবে এখানে একটা কন্ডিশন আছে, হ্যাঁ এখানে কিন্তু 0 হতে পারবে না, হরের মধ্যে 0 হতে পারবে না, এখানে লেখাই আছে q not equal 0। যেমন এই ধরনের যদি দিই আমরা, তখন এটা কি হবে না, মূলদ সংখ্যা হবে না। আমি প্রথমেই বলছি, আমরা যদি কোনো পূর্ণ সংখ্যাকে লব বাই হর আকারে রিপ্রেজেন্ট করতে পারি তখন এটাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা বলবো, ঠিক আছে। কোনো পূর্ণ সংখ্যা, যেমন আমি 4 কে 2 কেও আমি চাইলে কি p/q আকারে প্রকাশ করতে পারি, নো প্রবলেম, সিম্পল 2/1 দিলাম, হয়ে গেল, ঠিক আছে। তাহলে তবে 0 দেয়া যাবে না, 0 হবে না, ঠিক আছে। তাহলে এভাবে হলে কি হচ্ছে, এটা মূলদ সংখ্যা হচ্ছে। যদি আরো বলি 2 পয়েন্ট মনে করো 5, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে মূলদ সংখ্যা আকারে প্রকাশ করব, এটাকে আমরা ইজিলি p/q আকারে প্রকাশ করতে পারি। মনে করো 25 দিলাম, হ্যাঁ একটা দাগ, আমার দশমিকের জন্য একটা, পরবর্তী একের জন্য একটা শূন্য দিলাম, তাহলে এটা তো মূলদ সংখ্যা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যে কোনো পূর্ণ সংখ্যা, তখন তাকে আমরা মূলদ সংখ্যা বলবো, হ্যাঁ। আর হচ্ছে যে এখানে একটা বিষয় হচ্ছে যে হরের মধ্যে 1 হতে পারবে বা কি হতে পারবে না, 0 হতে পারবে না। তবে এইটা হচ্ছে অবশ্যই কোনো না কোনো সংখ্যার ভাগফল, আমরা জানি এই জিনিসটা কোনো না কোনো সংখ্যার ভাগফল, অর্থাৎ ভাগফলটাই হচ্ছে আমার মতে কি সংখ্যা, মূলদ সংখ্যা। যদি ভাগফল না হয় কোনো সংখ্যা, তাহলে এটা কি হবে না, মূলদ সংখ্যা হবে না, ঠিক আছে। ভাগফল না হলে এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। অর্থাৎ এই যে 2 কোনো না কোনো সংখ্যার ভাগফল, তাহলে এটাকে আমরা 2/1 দিলে তো হচ্ছে, কারণ 1 দিয়ে 2 কে ভাগ করলে তো হচ্ছে 2, তাহলে এই 2টা তো কোনো না কোনো সংখ্যার ভাগফল, সেজন্য এটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। যদি কোনো সংখ্যাকে অর্থাৎ লব হর আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ এটা কোনো একটা সংখ্যার কোনো দুটো সংখ্যার ভাগফল হয়, তখন এটাকে কি বলা হয়, মূলদ সংখ্যা বলা হয়, রেশনাল নাম্বার। এখন আসতেছে হচ্ছে ইরেশনাল নাম্বার, যেটাকে অমূলদ সংখ্যা বলা হয়, হ্যাঁ। তাহলে অমূলদ সংখ্যা বলতে আমরা ইরেশনাল নাম্বার বুঝি, অর্থাৎ যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। এটা কেমন কথা বলা, এই যে যেমন √3 এর মান √3 বলবো আমরা যদি √3 যদি ক্যালকুলেটরে আমরা তুলি, তাহলে 1.7, হ্যাঁ 3 সামথিং, আর অনেক ধরনের ভ্যালু আসবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা কোনো ভাগফলের মান নয়, অর্থাৎ এটা কোনো ভাগফল নয়, অর্থাৎ এটা একটা সংখ্যাকে আরেকটা সংখ্যাকে ভাগ করে আসে না। যদি ভাগ করে না আসে, তাহলে এটাকে কিভাবে আমরা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করব, হ্যাঁ p/q আকারে কিভাবে প্রকাশ করব, যেমন এভাবে, এটা তো কোনো সংখ্যার একটা ভাগফল না, ঠিক আছে। তাহলে এই ধরনের যদি হয়, তখন আমরা এটাকে কি বলবো, অমূলদ সংখ্যা বলবো। আদারওয়াইজ আমরা কি বলবো, মূলদ সংখ্যা বলবো, যদি ভাগ আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলবো। শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবা। ধন্যবাদ সবাই।